করছি আমাদের নতুন চ্যাপ্টার ক্লাস 12 এর সারফেস কেমিস্ট্রি। খুব ইজি একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে আমরা তেমনভাবে নিউমেরিক্যাল খুব বেশি আসে না, তো চ্যাপ্টারটা আমরা যদি খুব ভালো করে বুঝে নিই, বুঝে এর যে কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স হোক, এনসিইআরটির ব্যাক কোয়েশ্চেন্স হোক, স্যাম্পল পেপার হোক, যা হোক, একটু সলভ করে নিলে এই চ্যাপ্টারটা পুরো একদম বাটার স্মুথ হয়ে যাবে। কি হয়ে যাবে? একদম পুরো বাটার স্মুথ হয়ে যাবে। তো চলো একটা ফিজিক্যাল কেমিস্ট্রি ক্লাস 12 এর ভালো চ্যাপ্টার আমরা আইওটিতে এনে নিই। সো লেটস স্টার্ট। তো সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টারের লেকচার 1 আমরা চলে এসেছি। সারফেস চ্যাপ্টারের লেকচার 1। তো এই লেকচারে আমরা কি ডিসকাস করব, কি আলোচনা করব এই পার্টে? গোটা চ্যাপ্টারটাকে আমি তিনটে পার্টে ভেঙে নিয়েছি। ফার্স্ট পার্টে আলোচনা করব বেসিক কিছু টার্মস, যেমন অ্যাবজর্পশন কি, অ্যাবজর্পশন কি, সারফেস কেমিস্ট্রিতে সারফেস ফেনোমেনা বলতে কি বোঝায়, এনার্জেটিক্স অফ দ্য রিঅ্যাকশন, মানে অ্যাবজর্পশন বা অ্যাবজর্পশনের থার্মোডাইনামিক কি রিলেশন রয়েছে, কি কারণে হয় সেটা দেখব। আর একটা ইম্পর্টেন্ট টার্ম আমরা এখানে দেখব, সেটা হচ্ছে ফ্রেন্ডলিক অ্যাবজর্পশন আইসোথার্ম। আর একটা পার্ট আমরা এক্সট্রা পড়ব, সেটা হচ্ছে ল্যাংমুর অ্যাবজর্পশন আইসোথার্ম। এই দুটো জিনিস আমরা এখানে পড়ব। এর পরবর্তী যে লেকচার সেখানে আমরা পড়ব কোলয়েড বলে একটা পার্ট, সরি ক্যাটালিসিস বলে একটা পার্ট পড়ব। And the last part will contain the colloid, the most important part. So let's start. তো সারফেস কেমিস্ট্রিতে আমরা কি করব? বেসিক্যালি আমরা এখানে দেখো আলোচনা যেটা করার, যে কি হয় সারফেসে কোনো মলিকিউলের সিচুয়েশন কি হয়। লেট আস নো দ্য সিচুয়েশন অফ মলিকিউল অন দ্য সারফেস। অর্থাৎ কোনো লিকুইড আমরা গ্যাসের সারফেস দেখতে পাবো না, আর কঠিনের সারফেস টেনশন আমরা বুঝতে পারবো না। তো সারফেস টেনশন ভালো করে বুঝতে পারবো বা সারফেস ফেনোমেনা খুব ভালো করে বুঝতে পারবো যদি আমার কাছে কোনো লিকুইড থাকে। তাহলে কোনো একটা লিকুইডের সারফেসে কি ঘটনা ঘটে সেটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি, তারপরে আমরা আরো ডিপ ইনসাইড যাব। তো দেখো বলছে লেট আস নো দ্য সিচুয়েশন অফ মলিকিউলস অন দ্য সারফেস। সারফেসের উপরে যে মলিকিউলসগুলো থাকে তাদের কি ঘটনা ঘটে সেটা আমরা দেখব। দেখো এখানে আমি একটা তোমাদের বোঝার সুবিধার জন্য আগে থেকে আমি ড্র করে রেখেছি। মনে করো এটা আমার একটা বিকার রয়েছে, ওকে? তো এই বিকারের মধ্যে আমি কিছুটা জল ভর্তি করেছি, বিকারের মধ্যে আমি কিছুটা জল ভর্তি করেছি। এবং তোমরা সবাই খেয়াল করে দেখেছো গ্লাসের মধ্যে বা বিকারের মধ্যে তোমরা যখন জল ভর্তি করে, একদম কানায় কানায় জল ভর্তি করলেও জল একটা ওভাল শেপ নেয়। খেয়াল করেছো? মানে গ্লাসের যে লেভেল, সেই লেভেলকে ছাড়িয়েও আমরা জল ভর্তি করতে পারি, এবং সেই গ্লাসের উপরে জলটা কিন্তু এরকমভাবে এক্সট্রা একটু উঁচু হয়ে থাকে, একটা ওভাল শেপ নিয়ে নেয়। তো সারফেসে কি এমন ঘটনা ঘটে তোমরা অলরেডি বুঝতে পেরেছো। আমি সারফেস টেনশনের কথা বলছি, তোমরা যেহেতু অলরেডি ফিজিক্স এই পার্টটা পড়ে ফেলেছো, তবু আমাকে একটু আলাদা করে বলতে হবে, আমি বলছি। দেখো কি ঘটনাটা ঘটে। এখন এই সারফেসে যে মলিকিউলটা আছে, সারফেসে যে মলিকিউলটা আছে, আমি এটাকে একটু এনলার্জ করে তোমাকে দেখানোর চেষ্টা করি। এই যে মলিকিউলগুলো আমি এঁকে রেখেছি, এই যেগুলো আমি এঁকে রেখেছি, এগুলো সারফেস মলিকিউল। দিস আর দ্য সারফেস মলিকিউল। আর এখানে কিছু মলিকিউল রয়েছে, দিস আর দ্য বাল্ক মলিকিউল, মলিকিউলস এট বাল্ক, অর্থাৎ ভেতরের দিকের অংশ, বৃহত্তর অংশের মলিকিউল। একটা সলিউশন আমি বিকারে নিয়েছি, বিকারের উপরের দিকের মলিকিউল যাকে আমরা বলছি সারফেস মলিকিউল, আর বিকারের ভেতরের দিকের যে মলিকিউলগুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি বৃহত্তর অংশের মলিকিউল বা মলিকিউলস অফ বাল্ক। ক্লিয়ার? তো দুটো ক্ষেত্রে ঘটনা কি ঘটে? মলিকিউলস অফ বাল্কের ক্ষেত্রে কি হয়, মানে এরকম কেস হতে কি হয়, আর সারফেসের ক্ষেত্রে কি হয়, দুটো আলাদা কেস ঘটে। খেয়াল করে দেখো, মনে করো কোনো একটা মলিকিউল সারফেসে রয়েছে, ওকে? সরি, মনে করো কোনো একটা মলিকিউল সারফেসে রয়েছে, সারফেস মলিকিউল, ভালো কথা, এটা সারফেসে রয়েছে। এখন সারফেসের এই যে মলিকিউল, এই যে মলিকিউলটা, এই মলিকিউলের উপরে দেখো ফোর্স কিভাবে কাজ করছে, কিভাবে ফোর্স কাজ করছে। দেখো একটা ফোর্স এই দিকের মলিকিউল অ্যাপ্লাই করছে, রাইট? আরেকটা ফোর্স এদিকের মলিকিউল অ্যাপ্লাই করছে। তাহলে এই ফোর্স আর এই ফোর্স পরস্পরকে নালিফাই করছে। আচ্ছা, এবার এর নিচের দিকে একটা মলিকিউল রয়েছে, সেই মলিকিউল এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে, অ্যাট্রাকটিভ ফোর্স। বাট এই ফোর্সটাকে নালিফাই করার জন্য উপরে তো কোনো মলিকিউল নেই, কারণ এটাই তো সারফেস মলিকিউল, এটাই তো লাস্ট মলিকিউল।
উপরে তো কোনো মলিকিউল নেই, তাই একে অ্যাট্রাক্ট করবে কে? অর্থাৎ দেখো একটা ডাউনওয়ার্ড ফোর্স কিন্তু কাজ করছে, একটা ইনওয়ার্ড ফোর্স, একটা ভেতরের দিকে টান কাজ করছে। সারফেস মলিকিউলগুলোর সাইডে সাইডে যে মলিকিউলগুলো আছে ওরা একে অপর ক্যান্সেল করে দিচ্ছে, কিন্তু নিচে থাকা মলিকিউলটা তার উপরের মলিকিউলকে টানছে। সেই ফোর্সটা ক্যান্সেল করার জন্য সারফেস মলিকিউলের উপরে কোনো মলিকিউল থাকা উচিত ছিল, কিন্তু মলিকিউল উপরে কিছু নেই, তাহলে সেই ফোর্সটাকে নালিফাই করবে কে? অর্থাৎ একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করছে সারফেসের উপরে। সারফেসের উপরে কি কাজ করছে? একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করছে, অর্থাৎ একটা টেনশন কাজ করছে, একটা টেনশন কাজ করছে, যেটাকে আমরা সারফেস টেনশন বলি। এই টেনশনকে কমানোর জন্যই মলিকিউল তার সারফেস এরিয়াকে কমানোর চেষ্টা করে। এই জন্য আমরা ফ্ল্যাট সারফেস না দেখে ওভাল সারফেস দেখতে পাই। ক্লিয়ার? কিন্তু বাল্ক মলিকিউলের কেসটা কি? এর কি কোনো সমস্যা নেই? এর মধ্যে কি কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ রিপালশন নেই? হ্যাঁ বাবু, সবই আছে, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে। কিভাবে ক্যান্সেল হয়েছে? মনে করো যে মলিকিউলটা ভেতরের দিকে আছে, এই অংশটার কথা বলছি। আচ্ছা, ভেতরের দিকে কি ঘটছে বলো না? এই যে মলিকিউল, যেটা মলিকিউলটা ভেতরের দিকে আছে, তার ডান দিকে একটা মলিকিউল আছে, তার বাঁ দিকে একটা মলিকিউল আছে, উপরে মলিকিউল আছে, নিচেও মলিকিউল আছে। তাহলে কি হচ্ছে বলতো? ফোর্স ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই ডান দিকের মলিকিউল যে ফোর্স অ্যাপ্লাই করছে, সেই ফোর্স বাঁ দিকের মলিকিউল ক্যান্সেল করে দিচ্ছে। নিচের দিকের মলিকিউল যে ফোর্স অ্যাপ্লাই করছে, এটা উপরের মলিকিউল ফোর্স অ্যাপ্লাই করে ক্যান্সেল করে দিচ্ছে। তাহলে মাঝখানের যে মলিকিউলটা আছে, সে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ রিপালশন কিছুই ফিল করছে না। অর্থাৎ মলিকিউল এট বাল্ক মহা আনন্দে আছে, কিন্তু সারফেস মলিকিউল টেনশনে আছে। টেনশনে কে আছে? সারফेस मॉलिक्यूल। टेंशन गया, पेंशन लेने। चलो आगे बढ़ते हैं। नेक्स्ट है, तो এই সারফেস টেনশনের কারণে আমরা দুটো ফেনোমেনা মেইনলি অবজার্ভ করব। এই যে সারফেসে যে টেনশনটা রয়েছে, অর্থাৎ সারফেসে কিছু একটা আছে, এই জন্যই চ্যাপ্টার সারফেস কেমিস্ট্রি। তো এটার উপর বেস করে আমরা দুটো জিনিস পড়ব। কি পড়ব? বেসিক্যালি একটা অ্যাবজর্পশন বলে একটা টার্ম পড়ব, যেটাকে বাংলায় বলা হয় অধিশোষণ। আরেকটা পড়ব আমরা ক্যাটালিসিস। এই দুটো ঘটনা আমরা মেইনলি পড়ব। আরেকটা এক্সট্রা টপিক আমরা পড়ব, সেটা কোলয়েড, এটা সেপারেট টপিক হিসাবে, আলাদা হিসাবে আমরা পড়ব। কি বোঝা গেছে ব্যাপারটা? কি বললাম? আনব্যালেন্স ফোর্স অন সারফেস। সারফেসের উপর একটা আনব্যালেন্স ফোর্স ছিল। সেই আনব্যালেন্স ফোর্সের জন্য দুটো ঘটনা মূলত দেখা যায়। দুটো ঘটনা এই মানে ওই আনব্যালেন্স ফোর্সের উপর ভিত্তি করে ঘটে। এক, অ্যাবজর্পশন বা অধিশোষণ, আর একটা বলে থাকি ক্যাটালিসিস। এই দুটো ঘটনা কিভাবে আমাদের আনব্যালেন্স ফোর্সের উপর ডিপেন্ডেন্ট, সেটা আমাদের বুঝে নিতে হবে। নেক্সট দেখো, তাহলে অ্যাবজর্পশন ব্যাপারটা কি? হোয়াট ইজ অ্যাবজর্পশন? কোনো একটা কিছু সারফেস, তার উপরে আনব্যালেন্স ফোর্স রয়েছে, তাহলে এ চাইছে আমার আনব্যালেন্স ফোর্সটা নালিফাই হোক। সেটা কিভাবে সম্ভব? যদি এই সারফেস মলিকিউলগুলোর উপরে অন্য আরেকটা কিছু মলিকিউল বা আরেকটা লেয়ার অফ মলিকিউল বসে যায়, তাহলে সারফেস মলিকিউলগুলোর টেনশন ফ্রি হয়ে যাবে। কারণ যে মুহূর্তে তোমার এই সারফেস মলিকিউলের উপরে আরেকটা মলিকিউল চলে আসবে, তাহলে এই যে ইনওয়ার্ড টান ছিল, সেই টানটা ক্যান্সেল হয়ে যাবে সারফেস মলিকিউলের উপরে। তাহলে মলিকিউলগুলোর উপরে আনব্যালেন্স, সারফেস মলিকিউলগুলোর উপরে আনব্যালেন্সড ফোর্স কাজ করার জন্য ওরা সেই ফোর্স থেকে মুক্তি পেতে চাইছে। আর মুক্তি পাওয়ার সহজতম উপায় কি? যদি ওদের সারফেসে অন্য কোনো মলিকিউলকে বসিয়ে নেওয়া যায়। যদি বসিয়ে নিতে পারে, তাহলে আনব্যালেন্স ফোর্স থেকে ওরা মুক্ত হয়ে যাবে। আর এই সারফেসের উপরে অন্য দ্বিতীয় মলিকিউলকে বসিয়ে নেওয়ার ঘটনাটার নামটাই হচ্ছে অ্যাবজর্পশন বা অধিশোষণ। অর্থাৎ একটা সারফেসে একটা মলিকিউল বা একটা সাবস্টেন্স বা একটা বস্তু, তার সারফেসে অন্য কোনো বস্তুর জমা হয়ে যাওয়া, কনসেন্ট্রেট হয়ে যাওয়ার ঘটনাটা কি আমরা বলি সারফেস টেনশন। খেয়াল করে দেখো কি লিখেছি, বলছে ইট ইজ দ্য ফেনোমেনন,
It is the phenomena of attracting and retaining the molecules of a substance on the surface of solid or liquid which increases the concentration of substance at the surface. তাহলে কি বলছে, এটা এমন একটা ঘটনা যে ঘটনায় কোনো একটা মলিকিউল বা কোনো একটা সাবস্টেন্সের সারফেসের উপরে অন্য কোনো মলিকিউল বা অন্য কোনো বস্তু জমা হয়। অর্থাৎ এখানে অল অ্যাবাউট দ্য সারফেস, সবাই কোথায় জমা হবে? সারফেসে জমা হবে। আবারও বলছি, ইট ইজ আ ফেনোমেনা অফ অ্যাট্রাক্টিং, মানে আকর্ষণ করা। কেন আকর্ষণ করছে? ওই মলিকিউলগুলো চাইছে আমার উপরে এসে অন্য লোকজন বসুক। and retaining the molecules of a substance on the surface, কার সারফেস? সলিড বা লিকুইডের সারফেসের উপরে বসিয়ে দেওয়া, which increases the concentration of substance at the surface. obviously সারফেসের উপরে এসে বসলে সারফেসে কনসেন্ট্রেশন বাড়বে, এটাই তো খুব স্বাভাবিক। বাচ্চা বাচ্চা को पता है। চলো, তো এখানে একটা ছবি দিয়েছেন সুন্দর করে, এই ব্যাপারে ব্যাখ্যা করে আমি একটু লার্জ করে ব্যাপারটা তোমাকে বোঝানোর চেষ্টা করি। এখানে একটা ছবির মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। দেখো, খেয়াল করে দেখো, এই একটা, এটা একটা অ্যাক্টিভেটেড চারকোল, এটা একটা অ্যাক্টিভেটেড চারকোল। এখন এই অ্যাক্টিভেটেড চারকোলের সারফেসের উপরে কারা এসে বসছে? দেখো, এই অ্যাক্টিভেটেড যে চারকোল, সেই চারকোলের সারফেসে এসে এই মলিকিউলগুলো বসছে, দেখছো? বসে গেছে, এই মলিকিউলগুলো এখানে জমা হয়েছে অ্যাক্টিভেটেড চারকোলের উপরে। ক্লিয়ার? তো এই যে ঘটনা, একজনের সারফেসের উপরে অন্য কিছু মলিকিউল থেকে যে জমা হচ্ছে, দেখতে পাচ্ছ যে বসছে, এই জমা হচ্ছে, এই যে ঘটনা, এটাকেই তো আমরা বলছি অ্যাবজর্পশন। এখানে একটা আরেকটা টার্ম তোমাকে একসঙ্গে বলছি, যখন বলেই রাখি। দেখো, এই যে সাবস্টেন্সটা, দ্য সাবস্টেন্স অন দ্য সারফেস অফ হুইচ অ্যাবজর্পশন টেকস প্লেস, তাকে আমরা বলি অ্যাবজর্বেন্ট। কি বললাম? এই যে বস্তুটা, মানে অ্যাক্টিভেটেড চারকোল, এই অ্যাক্টিভেটেড চারকোলের সারফেসের উপরে এসে বসছে, অর্থাৎ যে নিজের সারফেসটাকে অ্যাভেল করালো অন্য সাবস্টেন্সগুলো যে সারফেসের উপরে এসে বসছে, এই সারফেসটাকে আমরা বলে থাকি অ্যাবজর্বেন্ট, ADSORBENT, অ্যাবজর্বেন্ট। আর যারা এসে বসলো, এই যে এরা যারা এসে জমা হলো, এরা কারা? এদেরকে বলা হয় অ্যাবজর্বেট, ADSORBATE। বাংলায় বলা হয়, এটাকে বলা হয়, এদেরকে বলা হয় অধিশোষিত পদার্থ। ইংরেজিতে বলা হয় অ্যাবজর্বেট। কারা? যারা এসে বসছে। আর যার উপরে এসে বসছে তাকে কি বলা হয়? অ্যাবজর্বেন্ট। বাংলায় একে বলা হয় অধিশোষক, আর একে বলা হয়, মানে অ্যাবজর্বেন্টকে বলা হয় অধিশোষিত পদার্থ, অধিশোষিত পদার্থ। ক্লিয়ার? পরবর্তী পেজে দিকে এগিয়ে যাওয়া যাক। ডিসঅর্পশন। ডিসঅর্পশনের জন্য আমরা এই ছবিটাকে একটু তোমাদের দেখাবো। আচ্ছা, আমি এখানে ছবি এগিয়ে দেখাচ্ছি। ডিসঅর্পশন, অ্যাবজর্পশনের উল্টোটাই তো ডিসঅর্পশন। যদি কোনো একটা সারফেসের উপরে অন্য মলিকিউলের জমা হওয়াটা অ্যাবজর্পশন হয়, তাহলে সারফেস ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনাটা হচ্ছে ডিসঅর্পশন। তাহলে ডিসঅর্পশনটা কি? ডিসঅর্পশন অ্যাবজর্পশনের রিভার্স ফেনোমেনন। অ্যাবজর্পশনে যেমন একটা সারফেসের উপরে এসে অন্য বস্তুগুলো জমা হয়, ডিসঅর্পশনে সারফেস ছেড়ে ওরা বেরিয়ে চলে যায়। তার মানে ঘটনাটা এরকম, ধরো এরকম একটা সারফেস আছে আমার কাছে, এই সারফেসের উপরে সব জমা হচ্ছে, এটা অ্যাবজর্পশন, এটা আমার কাছে অ্যাবজর্পশন। এবার ধরো আমি একটু টেম্পারেচার বাড়িয়ে দিলাম, তাহলে দেখা যাবে মলিকিউল সব একটা একটা করে সারফেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সারফেস ছেড়ে দে আর লিভিং দ্য সারফেস। তাহলে এটাকে আমরা কি বলবো? ডিসঅর্পশন। ঠিক আছে? রিভার্স অফ অ্যাবজর্পশন। হোয়াট ইজ ডিসঅর্পশন? দিস ইজ দ্য রিভার্স অফ অ্যাবজর্পশন। ইজ দ্যাট removal of adsorbate from the surface of adsorbent। অধিশোষকের পৃষ্ঠতল থেকে অধিশোষিত পদার্থের বেরিয়ে যাওয়ার যে ঘটনা, তাকেই তো আমরা বলে থাকি ডিসঅর্পশন। নেক্সট আরেকটা ঘটনা তোমাদেরকে যেটা বলা,
সেটা হচ্ছে অ্যাবজর্পশন, এবি, আগেটা ছিল এডি, এটা হচ্ছে এবি। অ্যাবজর্পশন মানে বাংলায় বলা হয় শোষণ, বাংলায় বলা হয় শোষণ। তো শোষণটা কি? শোষণটা হচ্ছে একটা বাল্ক ফিনোমেনা, অর্থাৎ কোনো কিছু সারফেসে জমা থাকবে না, সমস্ত কিছু ভেতরে ঢুকে যাবে। খুব সহজ এক্সাম্পল দিলে বুঝতে পারো। ধরো কোথাও জল পড়ে গেছে, তো জল পড়ে গেলে তুমি কি করো? যদি একটা স্পঞ্জ নিয়ে জলের উপর রেখে দাও, তাহলে জলগুলো সব স্পঞ্জের ভেতরের ইন্টেরিয়ার পার্টে ঢুকে যাবে। এই যে ইন্টেরিয়ার পার্টে মানে বাল্ক ফেজে ছড়িয়ে যাওয়া, এখানে সারফেসে জমা হবে কি? হ্যাঁ হবে, অল্প স্বল্প হবে হয়তো, কিন্তু মেজরিটি জল কোথায় ঢুকে যাবে? ভেতরের দিকে ঢুকে যাবে। তাহলে দেখো এই ঘটনাটাকে আমরা বলে থাকি অ্যাবজর্পশন, ABSORPTION, শোষণ। ব্যাপারটা ভালো করে দেখো। তাহলে মলিকিউল পেনিট্রেটস ডিপ ইনসাইড, মলিকিউলগুলো কি হয়? ভেতরের দিকে ঢুকে যায়। এন্ড এই এটাকে আমরা বলি ফেনোমেনা অফ বাল্ক, বৃহত্তর অংশের ঘটনা। তাহলে দেখো এখানে ছবিটা, এই দেখো এই ছবিটার দিকে তাকাও, কি দেখাচ্ছে? ওই যে স্পঞ্জের ভিতরে জলটাকে শোক করে নিচ্ছি, জলটা তো স্পঞ্জের ভিতরে ঢুকে যাচ্ছে, তাই তো? এই ঘটনাগুলো বলি শোষণ। আচ্ছা, এইবার একটা ঘটনার গল্প রয়েছে, সেটা হচ্ছে জর্পশন। জর্পশন একটা ঘটনা, নতুন ভাবে একটা টার্ম, জর্পশন। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড জর্পশন? ছবিটা দিকে দেখো। ধরো ওই স্পঞ্জের উপরে আমি কিছুটা ইঙ্ক মানে কালি, ইঙ্ক আমি ঢেলে দিলাম। যদি আমি ঢেলে দিই তাহলে ওই ইঙ্ক কি ওই স্পঞ্জের ভেতরে ঢুকে যাবে না? তুমি যদি স্পঞ্জটাকে কাটো, কাটলে দেখবে স্পঞ্জের ভেতরেও কিছু কালি ঢুকে গেছে, তাহলে এটা শোষণ। আবার ওই স্পঞ্জের সারফেসে গায়ে কি কালি লেগে থাকবে না? নিশ্চয়ই থাকবে। স্পঞ্জের গায়েও তো কালি লেগে থাকবে। তাহলে এখানে দুটো ঘটনাই সাইমালটেনিয়াসলি ঘটছে। এক, শোষণ হচ্ছে, কালিটা স্পঞ্জের ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। দুই, অ্যাবজর্পশনও হচ্ছে, অর্থাৎ কালিটা স্পঞ্জের সারফেসেও কিছুটা থাকছে। অর্থাৎ আমি যদি শুধু এটাকে অ্যাবজর্পশন বলি তাহলে অন্যায়, কেন? এখানে কালিটা স্পঞ্জের ভেতরেও ঢুকছে। আবার আমি যদি শুধু বিষয়টাকে অ্যাবজর্পশন বলি সেটাও অন্যায়, কারণ কালি কিছুটা স্পঞ্জের ওপরেও থাকছে। তাহলে এখানে দুটো জিনিসই সাইমালটেনিয়াসলি ঘটছে, অ্যাবজর্পশনও হচ্ছে, অ্যাবজর্পশনও হচ্ছে। তাহলে যে ক্ষেত্রে অ্যাবজর্পশন এবং অ্যাবজর্পশন সাইমালটেনিয়াসলি হবে বা দুটো ঘটনাই একসাথে ঘটবে, তাকে না অ্যাবজর্পশন বলবো, না অ্যাবজর্পশন বলবো, তাকে আমরা জর্পশন বলবো। কি বলবো? জর্পশন, SORPTION। লেটস মুভ। অক্লুশন, আরেকটা ঘটনা, দ্যাট ইজ কল্ড অক্লুশন। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড অক্লুশন? অক্লুশন মানে এটাও একটা অ্যাবজর্পশন। অক্লুশন ইজ অলসো আ কাইন্ড অফ অ্যাবজর্পশন where absorption of gases and solid occurs। অর্থাৎ কোন একটা সলিড রয়েছে, কোন একটা সলিড, এটা একটা সলিড সাবস্টেন্স, তার উপরে আমার গ্যাসেস মলিকিউল, গ্যাস মলিকিউল অ্যাবজর্ব হচ্ছে। সলিডের উপরে যখন গ্যাস মলিকিউলগুলো অ্যাবজর্ব হবে তখন সেই ফেনোমেনাটাকে আমরা বলবো অক্লুশন। চলো নেক্সট। তো কিছু ঘটনা, কিছু এক্সাম্পল দেখা যায়, কিছু এক্সাম্পল আমরা দেখি। চলো প্রথম এক্সাম্পল দেখো। প্রথম এক্সাম্পল বলছে সিলিকা জেল। সিলিকা জেল ইউজ টু অ্যাবজর্ব ওয়াটার। সিলিকা জেল ইউজ টু অ্যাবজর্ব ওয়াটার। তোমরা সবাই পুজোর সময় জুতো ফুতো কিনতে গেছো, দেখেছো যে জুতোর বাক্সের মধ্যে একটা সিলিকা ছোট ছোট প্যাকেট থাকে। আচ্ছা, অনেকে আজকাল ক্যামেরাতে ফটোগ্রাফি করে, ফটোগ্রাফিতে খুব এক্সপার্ট, তাদের মাথায় এই ব্যাপারটা আছে। তারা সিলিকার প্যাকেট কি করে? ক্যামেরার লেন্সকে প্রিজার্ভ করার জন্য সিলিকা জেলের প্যাকেট রাখে। এই সিলিকা একটা ডিহিউমিডিফায়ার হিসেবে ইউজ হয়, অর্থাৎ ময়েশ্চার, জলকে টেনে নিজের সারফেসে জমিয়ে রাখে। তো সিলিকা কি করে? অ্যাবজর্পশনের মাধ্যমে বাতাসের জলীয় বাষ্পকে নিজের মধ্যে টেনে নিতে পারে। তো এটা আমরা কি করি? জলীয় বাষ্পের হাত থেকে আমাদের অনেক অবজেক্টকে বাঁচানোর জন্য আমরা কি করি? সিলিকার প্যাকেট রেখে দিই। জুতোর বাক্সের মধ্যে থাকে,
নতুন জুতো ফুতো কিনে আনলে, চামড়ার ব্যাগ কিনে আনলে দেখবে, বা কোনো অবজেক্ট কিনে এনেছো, সেন্সিটিভ অবজেক্ট যেখানে জল লাগলে নষ্ট হবে, এরকম কোনো অবজেক্টের বাক্সের মধ্যে সিলিকা জেলের প্যাকেট তুমি দেখতে পাবে। সিলিকা জেল দিলে কি হবে, সিলিকা জেল ওই ময়েশ্চার টেনে রাখবে, ফলে জায়গাটাতে আমার যে এনক্লোজ এরিয়া যার মধ্যে তুমি অবজেক্টটাকে রেখেছো সেখানে তোমার জলীয় বাষ্প থাকবে না। তাহলে সিলিকা আমরা ইউজ করি। চারকোল অ্যাবজর্বস অ্যামোনিয়া। চারকোল আবার অ্যামোনিয়াকে শুষে নেয়। চারকোল যদি কোথাও অ্যামোনিয়া গ্যাস থাকে সেখানে যখন একটা চারকোল ফেলে দিই, চারকোল কি করবে, অ্যামোনিয়াটাকে পুরো শুষে নেবে। ক্লিয়ার? আচ্ছা, ডাইস। ডাইস মানে যে রং, হ্যাঁ, ডাইস শোজ জলসন ইন কটন ফ্যাব্রিক্স। আমাদের জামা কাপড়, গেঞ্জি বা টি শার্ট রঙিন রং করা হয় না, হ্যাঁ, তো রংটা সারফেসে থাকে আর রংটা সুতোর ভিতরে ভিতরে ঢুকে যায়, ঠিক আছে? তো এটাকে বলা হয় অ্যাবজর্পশন, মানে এগুলো আমাদের ডে টু ডে লাইফে এগুলো আমাদের অ্যাপ্লিকেশন। ক্লিয়ার? তাহলে এই অবধি আমরা কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম কি অ্যাবজর্পশন আর কি জর্পশন, তার এক্সাম্পল গুলো আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা যাব। এই ভিডিওটা আমি এখানে ছোট ছোট ভিডিও করে তোমাদের দেখতে বুঝতে সুবিধা হয়, খুব বেশি বড় বড় ভিডিও করছি না, আমি বিভিন্ন পার্টে পার্টে ভিডিওগুলো করে দিচ্ছি। এর পরের পার্টে আমরা অ্যাবজর্পশন আর অ্যাডসর্পশনের মধ্যে ডিফারেন্স দেখবো, আর আরো কিছু অন্য অংশ এর পরের পার্টে আলোচনা করবো। এই ভিডিওটা এইটুকু দেখে নাও, বই থেকে টিক করে নাও, মার্ক করে নাও। থ্যাংক ইউ।